আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। সো কেউ যদি নেটওয়ার্কের কারণে মিস হয় বা অন্য যেভাবেই যার মিস হোক না কেন, ভয়ের কিছু নেই। আমরা এটা ভিডিও করে রেন্ডার দিয়ে তারপর রাত্রেই আমি আপলোড দিয়ে দেবো। আচ্ছা, আমি ভীষণ রকম ক্রিকেটের ফ্যান। আর তোমরা জানো যে ক্রিকেট খেলা চলছে, বাংলাদেশের অবস্থা একটু খারাপের দিকে ছিল, এখন আবার একটু ভালো। তো আমি একটু নিউজটা দেখে আসি। যাক, পরপর 2টা উইকেট পড়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য জেতাটা খুব দরকার। 30 বলে 45 দরকার এখনো। ইনফর্ম ব্যাটসম্যান 2টাই আউট গেছে। আচ্ছা, আমি আবার ব্যাক করি। সো আমি যেটা বলছিলাম যে এখন একটু সিরিয়াস হয়ে পড়ো সামনের এই দিনগুলো। আর যারা নতুন আছো বেশ কয়েকজন, তোমরা হয়তো জানো না যে আমাদের এই গ্রুপটা প্রায় 1 বছরেরও বেশি সময় আগে 2020-এর ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। আর আজকে তোমরা এই মাসে জয়েন করেছো, তার মানে তোমরা 1 বছর পিছিয়ে আছো। পিছিয়ে থাকা মানে পড়াশোনায় পিছিয়ে থাকার কথা বলছি না, পড়াশোনা এই লকডাউনের কারণে কারোরই অত ভালো হয়নি। কিন্তু আমি যেটা জানাতে চাচ্ছি যে অনেকগুলি সাবজেক্ট আমরা অলরেডি কভার করে ফেলেছি, এবং সেগুলোর ক্লাসগুলোর ভিডিও এবং তোমার ফ্রেন্ডদের করা সব নোটগুলি এই গ্রুপে রয়েছে। সো তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে সবই। এখান থেকে যে অ্যানাউন্সমেন্টে আসলেই তোমরা এখানে আমাদের যে ক্লাসগুলি, সেই ক্লাসগুলি সব পাবে। তারপরে আমি যে রিসোর্সগুলি শেয়ার করেছি সেগুলো সবই এখানে রয়েছে। তো এখান থেকে তোমরা পেতে পারো। আর যেটা এখান থেকে পাবে না, সেটা হচ্ছে এখানে থেকে সার্চ করবা। যে কোনো জিনিস সার্চ করলে এখান থেকে পেয়ে যাবা, যেগুলো গ্রুপে আলোচনা করা হয়েছে সেই জিনিসগুলো। আচ্ছা, এরপরে আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং সেই কোশ্চেনটা হচ্ছে এই যে এইটা আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে এই যে এই প্রশ্নটা, এবং এইটাকে শেষ করলেই সম্ভবত আমাদের এরপরে শুধু ড্রামার অংশটা বাদ থাকে, এবং ওইটাও আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস বলে রাখি, তোমরা সেকেন্ড ইয়ার যাদের পড়াশোনা কম হয়েছে বা এরকম বলে মনে হচ্ছে, তোমরা কেউই করো না, মানে হতাশ হয়েও না। পড়াশোনা কারোরই অত বেশি হয়নি। আর আমাদের গ্রুপের পড়াশোনাও একটু কম হয়েছে বিভিন্ন কারণে, আমার অসুস্থতা, রোজা, বিভিন্ন কারণে। সো এইগুলো এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ক্লাস নেওয়ার। আর তোমাদের একবার রুটিন হয়ে যাওয়ার পরে আমরা প্রতিদিন ক্লাস করব। তখন প্রতিদিন প্রশ্ন নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, বা একটা করে স্টোরি বা কবিতা, সেগুলো নিয়ে আলোচনা করব, মানে আরও বেশি করে তখন। সো এগুলো আমরা সবই কভার করে ফেলবো, টেনশন করার কিছু নাই। আচ্ছা, আজকে আমরা এই যে এই কোশ্চেনটা নিয়ে এখন আলোচনা করবো, এই কোশ্চেনটার একটু খেয়াল করে দেখো। তোমাদের হয়তো লাইভ দেখতে একটু সমস্যা হতে পারে, আমি একটু বড় করে দিই। এই যে এই কোশ্চেনটা, যে ডিসকাস কুবলা খান অ্যাজ এ পোয়েম, আচ্ছা, ইজ এ পোয়েম অ্যাবাউট পোয়েটিক ক্রিয়েশন অর প্রোডাক্ট অফ শের ফ্যান্সি। অর্থাৎ কুবলা খান যে কবিতাটা রয়েছে এস টি কোলরিডসের, সেই কবিতাটা একেবারে নিখাত একটা পোয়েটিক ক্রিয়েশন মাত্র। মানে এর ভেতরে কোনো রকমের অন্য কিছু নাই, একেবারে পোয়েটিক একটা মানে কবির একটা নিখাত সৃষ্টি, সেই হিসেবে এটাকে আলোচনা করতে বলা হচ্ছে। আরেকটা হচ্ছে যে এটাতে কবি একেবারে পুরোপুরি ফ্যান্সি থেকে তিনি মানে লিখছেন, মানে তার যে কল্পনা প্রসূত একটা রাইটিং এটা, সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলছে। তো মজার ব্যাপার হচ্ছে, আমি জানি না তোমাদের নতুন বইতে এটা আছে কিনা। আমি এই প্রশ্নটার অ্যান্সার কোথাও পেলাম না। ইভেন নেটে ঘাটাঘাটি করলাম, তারপরে বইতে ঘাটাঘাটি করলাম, কোথাও যখন পাইনি তখন আমি নিজে একটা ফরম্যাট দাঁড় করিয়েছি, এবং সেটা হচ্ছে এই ফরম্যাটটা আর কি। তো তোমাদের যদি বইতে থাকে, নতুন বইতে থাকে, তাহলে তোমরা এটা তো ডিরেক্ট পড়তেই পারবে। আর ডিরেক্ট যদি না থাকে, তাহলে আমি এখানে যে স্ট্রাকচারটা দিয়েছি এই স্ট্রাকচার অনুযায়ী যদি তোমরা পড়ো, তাহলেই এটা হয়ে যাবে। সো এই স্ট্রাকচারটা ফলো করতে গিয়ে যাদের একটু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অ্যাবিলিটি আছে তারা ভালো করবে, এবং
আমিও বলবো যে তোমরা তোমাদের যারা মনে নোট করতে পারো তাদের ভেতরে কেউ একজন নোট করে এই নোটটা গ্রুপে শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ডরাও সবাই মিলে তোমরা পড়তে পারো। আর আমিও খাতাটা দেখে দিব তাহলে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটার শুরুতেই আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এই কোশ্চেনটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এই স্ট্রাকচারটা আমি দাঁড় করেছি। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন তো দিবেই অবশ্যই। ইন্ট্রোডাকশনের পরে এই যে কবিতাটা, সেই কবিতার থিমটা একটু দিয়ে দিতে হবে। এরপরে দিতে হবে পুরো কবিতাটার সামারি, এবং এরপরে এই কবিতার যে সিম্বলগুলি রয়েছে, এই কবিতার ভিতরে কিছু সিম্বল ইউজ করেছেন আমাদের কবি হচ্ছে এস.টি. কোলরিডস। সো সেই সিম্বলগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপরে রয়েছে, এটা হচ্ছে রোমান্টিক যুগের কবিতা, সেহেতু এখানে রোমান্টিক এলিমেন্টস রয়েছে। সো সেই রোমান্টিক এলিমেন্টস কোনগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই এস.টি. কোলরিডসের রাইটিং হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্টে ভরপুর। সেই সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলি আলোচনা করতে হবে। যেমন তোমরা যদি এনসিয়েন্ট ম্যারিনার সম্পর্কে পড়তে যাও, তখন দেখবে সেখানে যে অনেক সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে। সো এইখানেও এই রাইটিংটার ভেতরে অনেক সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে, যদিও কবিতাটা অনেক ছোট, খুব বেশি বড় না। মানে ওই আমরা যদি কম্পেয়ার করি রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনারের সঙ্গে, তাহলে এটা অনেক ছোট। তারপরেও এটার ভেতরে বেশ পাওয়ারফুল কিছু সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে। এরপরে আসতে হবে ইমাজিনারি যে প্লেস কুবলা খানের, সেই প্লেস সম্পর্কে একটু আলোচনা করতে হবে। এবং ফাইনালি তোমাকে ডিসিশন দিতে হবে। ডিসিশনটা হচ্ছে যে হ্যাঁ, এইটা কবির একেবারে একটা পিওর পোয়েটিক ক্রিয়েশন, সেইটা তোমাকে ডিসিশন দিতে হবে। এবং ফাইনালি একটা কনক্লুশনে যেতে হবে। কনক্লুশনটা হয় সাধারণত ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বলা হয়, সেই কথাটাকেই ঘুরিয়ে আবার কনক্লুশনে বলা হয়, মানে ইউনিক করে। কথাগুলোর মিনিং একই থাকে বা থিম একই থাকে, কিন্তু টেক্সটগুলো একটু চেঞ্জ করে দিতে হয়। আচ্ছা, সো আমি দেখি কয়জন তোমরা জয়েন করেছো। 10 জন। 10 জন তোমাদেরকে জয়েন করানো অবস্থায় আমি একটু খেলার অংশটা দেখে আসি। আমি তোমাদেরকে বলেছি যে আমি খুবই খেলার ফ্যান। আচ্ছা, এখানে রান ডাবল হয়ে গেছে, এখন ধরা যায় যে বাংলাদেশ জিতে যাবে। 18 বলে 35। 2 জনই, এরা তো মারতেছে ভালোই। বল করছে মুস্তাফিজ। আচ্ছা, সরি ডিস্টার্ব করার জন্য। আচ্ছা, এবার আমরা এই পয়েন্টগুলো নিয়ে একটা আলোচনা করি। পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে গেলে ইন্ট্রোডাকশানে যেই কথাগুলো লিখতে হবে, যে এই রাইটিংটা, অর্থাৎ এই কুবলা খান, এটা একটা বিখ্যাত কবিতা। এবং এই কুবলা খান এটা কবি লিখেছিলেন তার দেখা একটা স্বপ্ন থেকে। অর্থাৎ তিনি একটা স্বপ্ন দেখছিলেন, এবং সেই স্বপ্নতে দেখা অবস্থায় পরবর্তীতে তিনি যখন জেগে উঠলেন, জেগে উঠে তিনি এই কুবলা খান কবিতাটা লিখেছেন। এবং যতটুকু তার মনে পড়েছে সেখান থেকে তিনি কবিতাটা লিখেছেন কবিতার ফর্মে আর কি। স্বপ্ন তার কবিতার ফর্মে আসেনি, এটা কবিতার ফর্মে তিনি লিখেছেন। এবং এইটা লিখতে গিয়ে তিনি সেখানে একেবারে পিওর হচ্ছে পোয়েটিক ক্রিয়েশন এটা তার। এবং এইখানে এটা লিখতে গিয়ে তিনি একেবারে ফ্যান্সি থেকে লিখেছেন, এবং সম্পূর্ণ ইমাজিনেশন থেকে লিখেছেন, তার ইমাজিনেশন থেকে। সো এবার আমরা যেটা করব, যে তারপরের যে আমি যে এতক্ষণ যে কথাটা বললাম, সেটাই তোমাদেরকে ইংলিশে জাস্ট লিখতে হবে। এবং এরপরেই লিখতে হবে হচ্ছে এই কবিতাটার থিম। তো এই কবিতাটার থিম হচ্ছে ম্যান অ্যান্ড নেচার, তারপরে ডিস্টেন্স, প্লেস এর যে বিষয়টা, এগুলো আর কি। এই থিম কি, এটা তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে। এবং একই সঙ্গে সামারি যেটা রয়েছে কবিতাটার, সামারিটাও তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। আমি এই জন্য এই দুটো নিয়ে আলোচনা করছি না, আমি আলোচনা করছি হচ্ছে এই 4টা বিষয় নিয়ে। সো এই 4টা বিষয় নিয়ে যদি আলোচনা করি, তোমরা এই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবে। আর এই থিম এবং সামারিটা একটু দিবে। এরপরে আসবে এই সিম্বলে, এবং সিম্বল নিয়ে যখন আমি আলোচনা করতে যাচ্ছি, তখন এখানে আমরা বেশ কিছু সিম্বল পাবো। আমি যদি সিম্বলগুলোতে যাই, আমার কাছে একটা বই আছে, আমি বইটা একটু ওপেন করি। আচ্ছা, আমরা যদি সিম্বলগুলোতে যাই, তাহলে এই যে রাইটিংটা, সেই পার্টিকুলার রাইটিংয়ে আমরা
অনেকগুলি সিম্বল পাবো এবং তার সিম্বলগুলির ভেতরে এখানে দুই ধরনের সিম্বলই আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইউনিভার্সাল বা কনভেনশনাল যে সিম্বল, অথবা পাবলিক মানে কমন, যেটাকে সবাই চিনে, এরকম একটা সিম্বল পাবো। এবং আরও সিম্বল পাবো হচ্ছে প্রাইভেট টাইপের সিম্বল, যেগুলো আমরা জানি না বা মানুষ সচরাচর জানে না, কিন্তু এই এসটি কোলরিডস তিনি সিম্বল হিসেবে ইউজ করেছেন। সো সেই সিম্বলগুলোর ভেতরে আমরা যদি একটু চিন্তা করি বা একটু আলোচনা করতে যাই, তাহলে এখানে তোমরা সিম্বল পাবে হচ্ছে যেমন সানলেস সি। সানলেস সি এটা একটা সিম্বল এখানে রয়েছে। এরপরে রয়েছে ইনফিনিটি অফ ডেথ, এইটাও একটা সিম্বল রয়েছে। সো আমরা যদি এখানে একটু আলোচনা করি যে কবি এখানে খুব ক্রাফটম্যানশিপ ইউজ করেছেন, তার খুব বিচক্ষণতা, তার দক্ষতা ইউজ করেছেন এই কুবলা খান রচনা করতে গিয়ে। এবং এইখানে তিনি বলছেন যে এই কুবলা খানের যে স্টোরিটা এখানে যদি তোমরা পড়ে থাকো, তাহলে দেখবে যে কুবলা খান একটা বিশাল বড় ডোম তৈরি করার জন্য তার যে মানে রাজ্য, সেখানে তিনি একটা আদেশ জারি করছেন। এবং সেই আদেশ জারি করার পরে সেই ডোমটা যেখানে মানে যেখানে তৈরি করা হচ্ছে, সেখানকার পরিবেশের কথা বলা হচ্ছে। সেখানে হচ্ছে একটা স্যাক্রেড রিভার রয়েছে, পবিত্র একটা রিভার রয়েছে, রানস ইনটু এ সানলেস সি, এবং সেই রিভারটা একটা সানলেস সি এর ভেতর দিয়ে যাচ্ছে যেন। এইখানে এই যে সানলেস সি, এইটা হচ্ছে একটা সিম্বল, এবং এই সিম্বলটা মূলত স্ট্যান্ডস ফর ইনফিনিটি অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর পরের যে অবস্থা, মৃত্যুর পরের যে একটা অসীম অবস্থা, মানে এরপরের সময়ের যে আর শেষ নেই, সেটাকেই মূলত এখানে সিম্বলাইজ করা হচ্ছে এই সানলেস সি দিয়ে। তাহলে আমরা এখানে, এটা তোমরা বইয়ের ভেতরে পাবে, তোমরা যদি একটু কষ্ট করে তোমাদের এই কবিতাটা একটু ওপেন করো কবিতা, তাহলেও তোমরা পাবে। আমি যদি তোমাকে দেখাই, ও আচ্ছা, বাংলাদেশ জিতে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেমন এই যে কুবলা খানের এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ডাউন টু এ সানলেস সি। দেখো এই যে সানলেস সি, এখানে যে একটা এখানে ফ্রেজ ইউজ করেছেন, এটাই মূলত একটা সিম্বল, এবং এটার দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে ইনফিনিটি অফ ডেথ। এই জিনিসগুলো তোমরা নিজেরাও তোমাদের বইতে তো পাবেই, তোমরা আবার এগুলো যদি সার্চ করলেও, নেটে সার্চ করলেও পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে লিখি যে সিম্বল, কুবলা খান, সিম্বলস ইন কুবলা খান লিখে যদি সার্চ দেই, তাহলে এই যে এখানে দেখো চলে আসছে। এগুলো একটু অন্যভাবে দেওয়া থাকে। আচ্ছা, এগুলো খুঁজে বার করতে হয় আর কি। আমি এরপরে আবার পরেরটা বলি। সেটা হচ্ছে 1 নাম্বার যে সিম্বল, সেটা হচ্ছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সানলেস সি, এটা হচ্ছে 1 নাম্বার যে সিম্বল সেটা। এরপরে রয়েছে দ্য সিজলেস টার্ময়েল, দ্য আর্থ মাদার ব্রিদিং ইন ফাস্ট থিক প্ল্যান্টস। তারপরে রয়েছে ফাউন্টেন ফোর্স, এই ফোর্স এটা হচ্ছে একটা সিম্বল। তারপরে হাফ ইন্টারমিটেড বাস্ট, এইটা একটা সিম্বল। এরপরে রয়েছে, এগুলো হচ্ছে মূলত এরপরে আরও যেটা রয়েছে দ্য চ্যাফি গ্রেইন, এরপরে রয়েছে হচ্ছে ড্যান্সিং রক,
এই সব কিছুই মূলত সাজেস্ট করছে হচ্ছে ডাইনামিক এনার্জি অফ বার্থ অ্যান্ড ক্রিয়েশন। তাহলে আমরা আরও যেই অনেকগুলি পেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে সিজলেস টার্মোয়েল, তারপরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফার্স্ট থিক প্ল্যান্টস, এরপরে রয়েছে ফোর্সড, এগুলো হচ্ছে সব এখানকার সিম্বল। এরপরে রয়েছে ডান্সিং রক, আরও বেশ কিছু রয়েছে। এই সবগুলোই মূলত সাজেস্ট করছে হচ্ছে ডাইনামিক এনার্জি অফ বার্থ অ্যান্ড ক্রিয়েশন, অর্থাৎ জন্ম বা সৃষ্টির যে একটা ডাইনামিক একটা এনার্জি রয়েছে সেটাকে এখানে মূলত করা হচ্ছে, বোঝানো হচ্ছে। এরপরে আরও বেশ কিছু রয়েছে, এগুলো তোমরা যখন পরবর্তীতে ভিডিওগুলো দেখবে, যখন নোট করবে, তখন এই ভিডিওগুলো দেখে দেখে এগুলো তোমরা একটু নোট করার চেষ্টা করবে। যেমন এখানে আরও বেশ কিছু রয়েছে, যেমন বলা হচ্ছে ডিপ রোমান্টিক সাজম, তারপরে এ প্লেস, এবং বলা হচ্ছে এটাকে শ্যাবেজ, এরপরে হোলি অ্যান্ড এনচ্যান্টেড, তারপরে রয়েছে ওয়ানিং মুন। এই সব কিছুই মূলত হচ্ছে এই এক একটা সিম্বল, এবং এই সিম্বলগুলো সবগুলোই বলা হচ্ছে যে এইগুলো সাজেস্ট করছে হচ্ছে মিস্টিক গ্ল্যামার বা একটা মিস্টিসিজম এখানে যে রয়েছে সেটাকে প্রকাশ করছে। সো এই সিম্বলগুলো তোমরা একটু নোট করে নিবে, পরবর্তীতে যখন ভিডিওটা দেখবে তখন নোট করার সময়। যেমন আমি যদি আরও একবার বলি, একটা লিস্ট বলে দেই, সেটা হচ্ছে যে এইখানে যেমন সানলেস সি, এরপরে রয়েছে হচ্ছে সিজলেস টার্মোয়েল, ফার্স্ট থিক প্ল্যান্টস, ফোর্সড, হাফ ইন্টারমিটেড ব্রাস্ট, এরপরে রয়েছে ড্যান্সিং রক, তারপরে দ্য চ্যাফি গ্রেইন বিনিথ দ্য ফ্লেইল, এরপরে রয়েছে রোমান্টিক সাজম, শ্যাভেজ, হোলি অ্যান্ড এনচ্যান্টেড, তারপরে ডিপ রোমান্টিক সাজম আর কি, তারপরে ওয়ার্নিং মুন। এই সবগুলোই হচ্ছে এক একটা সিম্বল, এবং এই সিম্বলগুলো তিনি তার একেবারে নিজস্ব যে কল্পনা বা ফ্যান্সি সেখান থেকে তিনি নিয়ে এসে ইউজ করছেন। সো এই সিম্বলগুলো তোমরা এখানে দিয়ে দেবা, এবং সিম্বলগুলোর মিনিং কী বা এই সিম্বলগুলো দিয়ে তিনি কী বোঝাতে চাচ্ছেন সেগুলো। যেমন সানলেস সি হচ্ছে মূলত ইনফিনিটি অফ ডেথ, মৃত্যুর পরের যে ইনফিনিটি বা মানে আর যে টাইম যে কখনো শেষ হচ্ছে না সেইটা। এরপরে রয়েছে যেমন আরও বেশ কিছু, মাঝখানে আমি যেটা একবার বললাম যে ডাইনামিক এনার্জি অফ বার্থ অ্যান্ড ক্রিয়েশন, এটাকে বোঝানো হচ্ছে যেমন ড্যান্সিং রক, হাফ ইন্টারমিডিয়েট বাস্ট, তারপরে ফোর্স, তারপরে ফার্স্ট থিক প্ল্যান্টস, এইগুলো দিয়ে। এরপরে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে যেমন শ্যাভেজ, তারপর হোলি অ্যান্ড এনচ্যান্টেড প্লেস, তারপর রোমান্টিক সাজম, এরপর ওয়ার্নিং মুন, এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে মিস্টিক গ্ল্যামার যেটা সেইটাকে বোঝানো হচ্ছে। সো এইগুলো তোমরা যখন নোট করবে সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, এবার আমরা যাব হচ্ছে রোমান্টিক যে এলিমেন্টগুলি এখানে রয়েছে, সেই রোমান্টিক এলিমেন্টগুলো আমরা বের করার চেষ্টা করি এই অংশটাতে। রোমান্টিক এলিমেন্টের প্রথমে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সুপারন্যাচারালিজম। এই কবিতা মানে একবারে এই কি বলে এটাকে, এস.টি. কোলরিডসের যে রাইটিং, সেই রাইটিংয়ের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে সুপারন্যাচারালিজম। এখানে সুপারন্যাচারালিজম থাকবে, মানে ভৌতিক একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে যেগুলো রিয়েল না, একেবারে কল্পনা, সেই জিনিসগুলো আর কি এখানে রয়েছে। সো একটা হচ্ছে সুপারন্যাচারালিজম, একটা রোমান্টিক এলিমেন্টস।
2 নাম্বার যে এলিমেন্টটা এখানে রয়েছে সেটা হচ্ছে রেফারেন্স অফ ডিস্টেন্ট টাইম অ্যান্ড প্লেস। তাহলে ডিস্টেন্ট টাইম অ্যান্ড প্লেস, এই কবিতার ভেতরে ডিস্টেন্ট টাইম অ্যান্ড প্লেসের রেফারেন্স রয়েছে। যেমন তোমরা যদি এখানে এই কবিতাটি পড়ে থাকো তাহলে এখানে দেখবে যে আবিসিনিয়ার কথা বলা হচ্ছে এবং আবিসিনিয়াকে রেফারেন্স হিসেবে আনা হচ্ছে। সো এই যে দূরবর্তী বা দূরের একটা টাইম বা দূরের মানে অনেক আগের একটা টাইম বা দূরের একটা জায়গার কথা যে এখানে রেফার করা হচ্ছে, সো এটাও একটা রোমান্টিক যুগের একটা বৈশিষ্ট্য বা রোমান্টিক একটা এলিমেন্ট বলতে পারো, রোমান্টিক একটা ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে 3 নাম্বার হচ্ছে কুবলা খানের ভেতরে অনেক সাজেস্টিভ ফ্রেজ এবং লাইন্স রয়েছে যেগুলো মিস্ট্রি ক্রিয়েট করে এবং এগুলোর ভেতরে রয়েছে এবং এই সব কিছুই মূলত মানে এই যে মিস্ট্রি ক্রিয়েশন বা মিস্টিক যে এলিমেন্ট, এটা হচ্ছে একটা রোমান্টিক স্পিরিট বা রোমান্টিক একটা ফিচার। তাহলে আমরা যেটা বলতে পারি মিস্টিক, মিস্টিক এলিমেন্ট এটা হচ্ছে একটা রোমান্টিক ফিচার বা রোমান্টিক এলিমেন্ট হচ্ছে মিস্টিসিজম। আমরা মিস্টিসিজম হিসেবে লিখি এই যে মিস্টিসিজম, এটা হচ্ছে একটা রোমান্টিক এলিমেন্ট। এরপর রয়েছে বিভিন্ন সেন্সুয়াস কিছু ফ্রেজ বা পিকচার, আমরা যখন এটা পড়ি তখন এটা আমরা দেখতে পাই। সো এই সেন্সুয়াসনেস যেটা, সেটা হচ্ছে এখানকার একটা এলিমেন্ট। এই সেন্সুয়াসনেসও হচ্ছে একটা রোমান্টিক এলিমেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হলো যে একটা ড্রিম লাইক অ্যাটমসফিয়ার তৈরি করার যে বিষয়টা, সেটা মানে এক কথায় হাই ইমাজিনেশন। হাই ইমাজিনেশনও হচ্ছে একটা রোমান্টিক ফিচার। এরপরে রয়েছে ন্যাচারাল যে এলিমেন্ট, ন্যাচারাল এলিমেন্ট বা নেচার। সো এই যে নেচারের বিষয়ে আলোচনা, এটা হচ্ছে একটা রোমান্টিক এলিমেন্ট। রোমান্টিক কবিরা সবসময়ের জন্য এই নেচারকে তাদের রাইটিংয়ের ভিতরে তুলে নিয়ে এসেছেন। তাহলে আমরা রোমান্টিক এলিমেন্ট যখন আমরা লিখতে যাব তখন আমরা এই সবগুলো মিলে একটা স্ট্যান্জা করার চেষ্টা করব, এই সবগুলো মিলে একটা স্ট্যান্জা করার চেষ্টা করব। আমরা এগুলো যে আলাদা আলাদা পয়েন্ট করতে বলছি আমি কিন্তু তা বলছি না, আমি এগুলোকে স্ট্যান্জা ওয়াইজ লিখতে বলছি। আচ্ছা, এর আগে যেটা হয়েছে অনেককে আমি যখন এই জাতীয় প্রশ্ন এভাবে বানিয়ে দিয়েছি তখন তারা এইভাবে পয়েন্ট আকারে লিখে, সেই পয়েন্ট কিন্তু দিতে হবে না, এগুলো জাস্ট স্ট্যান্জা প্যারা প্যারা করে লিখতে হবে। যেমন একটা প্যারায় লিখবে থিম অফ কুবলা খান, মানে প্রথম প্যারা হচ্ছে ইন্ট্রোডাকশান, তারপরে থিম অফ কুবলা খান, তারপরে সামারি দিবা, তারপরের প্যারায় দেওয়া হচ্ছে সিম্বলগুলো এবং এর পরের প্যারায় দেওয়া হচ্ছে রোমান্টিক এলিমেন্টগুলো। এরপরে আমরা আসি সেটা হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্টগুলি কী কী রয়েছে। আমরা দেখলাম যে সুপারন্যাচারাল এলিমেন্ট বা সুপারন্যাচারালিজম এটা হচ্ছে একটা পয়েন্ট এই রোমান্টিক এলিমেন্টের। এবার আমরা এই সুপারন্যাচারালিজমের যে এলিমেন্টগুলি, সুপারন্যাচারাল কোন কোন বিষয়গুলো তিনি ব্যবহার করেছেন সেগুলো আমরা এবার একটু আলোচনা করব। আচ্ছা দেখো, সুপারন্যাচারাল এলিমেন্টের ভিতরে প্রথমেই যেটা রয়েছে যে এই কবিতায় কবি খুব ফাইনেস্ট সুপারন্যাচারাল এলিমেন্টগুলি নিয়ে এসেছেন বা সুপারন্যাচারাল পোয়েট্রি হিসাবে এটা খুব ফাইনেস্ট একটা পোয়েট্রি এবং এইখানে এস.টি. কোলরিজ একেবারে মাস্টারি যেন দেখিয়েছেন। এবং এই কবিতায় তিনি ক্রিয়েট করেছেন একটা অ্যাটমসফিয়ার, একটা মিস্টিরি অ্যাটমসফিয়ার, একটা ভৌতিক একটা রহস্যপূর্ণ যেন একটা অ্যাটমসফিয়ার তিনি করতে চেয়েছেন। এবং এটা তৈরি করতে গিয়ে তিনি প্লেজার ড্রোম এর কথা বলছেন এবং তার চারিদিকে যে সারাউন্ডিং, সেই সারাউন্ডিংয়ের কথা তিনি তুলে এনেছেন। তাহলে আমরা যদি এভাবে উল্লেখ করি যে প্লেজার ডোম অ্যান্ড ইটস সারাউন্ডিং, এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবে এবং এটাকে কেন্দ্র করেই লিখবে যে এখানে প্লেজার ডোম এবং এর সারাউন্ডিংটাকে যখন তিনি বর্ণনা করছেন, পরিবেশটাকে বর্ণনা করছেন,
তখন তিনি কিন্তু একটা সুপার ন্যাচারাল একটা পরিবেশ এখানে ক্রিয়েট হচ্ছে। এরপরে সাজেস্টিভনেস এখানে রয়েছে, এই হচ্ছে সুপার ন্যাচারাল মানে কোলরিডসের যে সুপার ন্যাচারালিজমের যে আইডিয়া সেটার একটা সাজেস্টিভনেস বা একটা সাজেশন এখানে রয়েছে। এবং এখানে তিনি ইউজ করছেন কিছু সাজেশন, বিশেষ করে যেমন একটা শব্দ আছে যে রোমান্টিক, ডিপ রোমান্টিক সাজম স্ল্যান্টিং ডাউন দ্য গ্রিন হিল অ্যাক্রস এ সেডার্ন কাভার্ড। অর্থাৎ এই যে একটা রোমান্টিক সাজম স্ল্যান্টিক ডাউন অ্যান্ড গ্রিন হিল অ্যাক্রস দ্য সেডার্ন কাভার, এই যে কথাটা, এই কথাটার ভেতরে কিন্তু একটা সুপার ন্যাচারাল ডিরেক্ট বলা নাই, সুপার ন্যাচারালের লিজমের যে কথা সেটা ডিরেক্ট বলা নাই, বাট এখানে একটা সাজেস্ট করছে। দেখো রোমান্টিক সাজমের কথা যখনই আসছে তখনই কিন্তু আমাদের ভেতরে একটা যেন অশরীরী একটা সামথিং বা সুপার ন্যাচারাল সামথিংয়ের একটা অনুভূতি কাজ করছে। সো এইটাও একটা সুপার ন্যাচারালিজমের একটা এক্সাম্পল। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সাজেস্টিভনেস অফ সুপারন্যাচারাল এলিমেন্টস। আচ্ছা তোমরা আছো? আচ্ছা কয়েকজন আছো। এটা এটা একটু কঠিন, মানে এই কুবলা খান কবিতাটা একটু কঠিন, ছোট কবিতা তো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আরও একটা যেটা, সেটা হচ্ছে কোলরিডস এখানে খুব সুন্দরভাবে সুপারন্যাচারালিজমের যে আহ, ব্যবহার সেটা তিনি দেখিয়েছেন, বিশেষ করে মাইটি ফাউন্টেইন, তারপরে রোমান্টিক সাজম, এরপরে মানে এগুলো দিয়ে মূলত তিনি সুপারন্যাচারাল যে এনার্জি, সেই এনার্জিটাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। মানে এক কথায় ওই আগের বারে যে কথাটা বললাম সাজেস্টিভনেস, সেটাই মূলত এখানে রয়েছে। এরপরে আমরা ক্লোজিং লাইন যেটা রয়েছে কবিতার, সেখানেও আমরা একটু সুপারন্যাচারালিজমের যে আইডিয়া সেটা পাই। বিশেষ করে এখানে একটা যেন পিকচার, একটা ফ্রেঞ্জি যেন একটা পোয়েটিক পিকচার আমরা এখানে পাচ্ছি। এবং এখানে তিনি সুপারবলি ব্লেন্ডিং করেছেন একটা ন্যাচারাল এবং সুপার ন্যাচারালিজমের যে আইডিয়াটা সেটা। আমরা যদি এইটার কবিতাটা দেখে আসি, ক্লোজিং যে লাইন, এই যে ফর হি অন হানি ডিউ হ্যাথ ফিড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস। এই যে মিল্ক অফ প্যারাডাইস, প্যারাডাইসের মিল্ক পান করছেন, এটাই কি একটু মানে খুবই রকমের একটা ইমাজিনেশান, এবং এর মাধ্যমে একটা সুপার ন্যাচারাল ফিলিং কিন্তু চলে আসছে যে এইটা সাধারণত ন্যাচারাল না, এটা কখনো ঘটে না, হয় না যে তুমি পৃথিবীতে বসে থেকে তুমি প্যারাডাইসের স্বর্গের যে মিল্ক সেটা পান করবে, এটা হয় না। সো এইটা দিয়েও মূলত একটা সুপার ন্যাচারাল যে অনুভূতি, সেই অনুভূতিটা ক্রিয়েট করা হচ্ছে। সো যখন তোমরা সুপার ন্যাচারালিজমের আলোচনা করবে তখন এই প্লেজার ডোম এবং তার সারাউন্ডিং নিয়ে আলোচনা করবে, এবং তারপরে যে সাজেশনগুলি রয়েছে অর্থাৎ ধারণা দেওয়া হয়েছে কবিতার ভেতরে, তিনি একটা সুপার ন্যাচারালিজমের ধারণা দিয়েছেন, সাজেস্টিভনেস রয়েছে, সেইটাকে তোমরা উপস্থাপন করবে এইভাবে। একটু কঠিন এটা, তোমাদের বইতে যদি নতুন বইতে যদি ডিরেক্টলি থাকে তাহলে তো ভালো, যদি ডিরেক্টলি না থাকে তাহলে আমি যেভাবে বলছি এভাবে তোমাদেরকে আইডিয়াটাকে লিখতে হবে বা ডেভেলপ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই যে SM, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে ইমাজিনারি যে প্লেস কুবলা খানের, সেটাকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন সেটার কথা বলা হচ্ছে। এখানে আসলে প্লেস না, প্যালেস হবে। ইমাজিনারি যে প্যালেস কুবলা খানের, যে প্লেজার ডোমের কথা বলছেন, এইটা নিজেই একটা মূলত ফ্যান্সি, বা এটা একটা আলাদা রকমের পোয়েটিক একটা ক্রিয়েশন। সো বিশেষ করে জানাডুতে হচ্ছে, জানাদু নামক একটা জায়গা, সেই জায়গাতে নদীর তীরে অর্থাৎ আল্প নদীর তীরে
তিনি একটা প্লেজার ডোম বা একটা রাজপ্রাসাদ ক্রিয়েট করার কথা বলছেন। এবং এই যে ঘটনাটা, অর্থাৎ তিনি যে ক্রিয়েট করার কথা বলছেন এবং ক্রিয়েট করতে হবে কোন জায়গায়, তাই সেই জায়গার যে প্লেসের যে বর্ণনাটা দিচ্ছেন, এই বর্ণনাটা তোমাদেরকেও দিতে হবে, যাতে করে মানে এটা মূলত এই তোমার সামারি যেটা লিখছো, সেই সামারিটারই একটা ছোট প্যারা করে এখানে দিতে হবে। এবং এইটা সামারি যেটা রয়েছে সেটাকেই তোমরা ছোট্ট করে একটা প্যারা করবা এবং প্যারা করে সেটা দিবা, অর্থাৎ সামারির সামারি, সিনপসিস, সেই সিনপসিসের সিনপসিস বা সামারি তোমরা দেওয়ার চেষ্টা করবে এখানে। এবং এই তোমাদের বইতেও রয়েছে এই যে প্লেজার ডোম, সেই প্লেজার ডোমের যে বর্ণনা সেটা, তো এটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। এরপরে ফাইনালি যে কথাটা বলবে সেটা হচ্ছে ডিসিশন। ডিসিশন হচ্ছে প্রশ্নে কি চেয়েছে সেই কথাটা তোমাকে এখানে স্বীকার করতে হবে। যেমন প্রশ্নে বলা হচ্ছে যে ডিসকাস করো, আলোচনা করো কুবলা খান যে কবিতাটা, এটা হচ্ছে কবির যে একটা পোয়েটিক ক্রিয়েশন, এটা যে তিনি নিজে সৃষ্টি করেছেন খুব সুন্দর করে, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। এরপরে কবি যে এইটা মানে এই কবিতাটা কবির একেবারে কল্পনা প্রসূত একটা প্রোডাক্ট, কল্পনা থেকেই যে তিনি নিয়েছেন, কোনো কিছুর সঙ্গে মিলছে না, কোনো জায়গা থেকে তিনি কপি করেন নাই, রিয়েল লাইফ থেকে কিছু নেন নাই। সো এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। সো এতক্ষণ আমরা যে আলোচনাগুলি করলাম, এগুলো লাস্টে গিয়ে আমরা এখানে একটা ডিসিশন দেবো। ডিসিশনটা যে হলো হ্যাঁ, ইয়েস, কবি এখানে যেই জিনিসগুলো উপস্থাপন করেছেন এটা তিনি সম্পূর্ণটাই তার নিজস্ব ক্রিয়েশন, এবং এটা ক্রিয়েট করতে গিয়ে তিনি অনেক মাস্টারি দেখিয়েছেন, ক্রাফটম্যানশিপ তিনি দেখিয়েছেন। এবং এখানে তিনি ইমাজিনেশন ইউজ করেছেন, এখানে তিনি সুপারন্যাচারাল বা রোমান্টিক এলিমেন্টগুলো ইউজ করেছেন। এরপরে এখানে তিনি অনেক নিজস্ব প্রাইভেট এবং ইউনিভার্সাল দুই টাইপেরই তিনি সিম্বল ইউজ করেছেন। সো আমরা এটা থেকে আমরা বলতেই পারি, আমরা কনফেস করতেই হয় যে এই কবিতাটা কবির একেবারে শিয়ার একটা ফ্যান্সি এবং ইমাজিনেশন থেকে তিনি তৈরি করেছেন। সো এরপরেই তোমরা দিবা হচ্ছে কনক্লুশনটা হচ্ছে এই ওপরের ইন্ট্রোডাকশন যেটা হবে সেইটারই শ্যাডো বা সেটারই আরও একটা কপি, আর হচ্ছে এই কনক্লুশনটা যেটা ইন্ট্রোডাকশানে লেখা হয় সেটারই একটা কপি এই কনক্লুশনে দেওয়া হয়। হুবহু দেওয়া হয় না, জাস্ট থিমটাকে ঠিক রেখে এটা দেওয়া হয়। সো আশা করি এটা অনেক কঠিন লাগবে তোমাদের জন্য, কেননা তোমরা কেবল সেকেন্ড ইয়ার, তোমাদের এখনও অনেকেরই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এবিলিটি হয়নি। তবে তোমরা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার জন্য এই নোটটা তোমাদের সবারই করা উচিত, এবং তোমরা সবারই এই নোটটা তৈরি করে তোমরা আমাকে সামনের দিন দেখাও। বা আমি গত দিনে যেটা বলেছি, যেমন ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ারে, আমি তোমাদেরকেও সেটা বলছি যে নেক্সট ক্লাসে এই যে প্রশ্নটা তোমাদেরকে আমি যেটা দিচ্ছি, এটা একটা হোম টাস্কে দিচ্ছি, তোমরা এটা নিজেদের মতো করে লিখে নোট করো। এবং নেক্সট দিনে 8:30 থেকে 9টা এই আধা ঘন্টায় তোমরা এই কোশ্চেনটা তোমাদের বাসায় তোমরা খাতায় লিখবে। লিখার পরে এরপরে ছবি তুলে তোমরা সেন্ড করবে, এবং পরবর্তী আধা ঘন্টায় আমি এইটার নতুন আরেকটা বিষয় নিয়ে হচ্ছে ক্লাস নেব। এবং পরবর্তী ডেতে তোমরা সেইটার আমি যে খাতাটা দেখে দেবো, সেই খাতাটার তোমরা কোথায় কোন সমস্যা আছে কিনা বা কী করলে আরেকটু ভালো হতে পারে সেটা আমি সাজেস্ট করবো নেক্সট দিনে। সো এখন আজকের এই ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি জানি অনেকেরই অনেক কোশ্চেন আছে, বিশেষ করে এটা একটু কঠিন টাইপের। সো তারপরেও তোমাদের যে কোশ্চেনগুলো আছে তোমরা একটু আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বুঝতে পারছি অনেকের কোশ্চেন নাই, তারপরেও দেখি দুইজন কি যেন লিখেছে। আচ্ছা, এই প্রশ্নটা আমিও বুঝতে পারছি তোমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, তারপরেও এইটা পড়তে হবে।
কারণ কঠিন প্রশ্নগুলো লিখলে কিন্তু মার্কস ভালো আসে। তো আমি যেটা এতক্ষণ বললাম সেটা আরেকটু সামারি করার চেষ্টা করি, যে তোমরা এই প্রশ্নটা লিখতে গিয়ে তোমরা এই পয়েন্টগুলোর উপরে আলোচনা করবে। যখন তোমরা প্রশ্নটা হ্যান্ড নোট করবে, প্রশ্নগুলোর ভেতরে যে পয়েন্ট দিতে হবে, পয়েন্ট আউট করে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে এরকমটা না। যেমন ইন্ট্রোডাকশন, কনক্লুশন, থিম অফ কুবলা খান, এরকম যে পয়েন্ট উল্লেখ করতে হবে তা না। এগুলো জাস্ট একটা প্যারা করবে, একটা স্ট্যান্ডা করবে। একটা স্ট্যান্ডায় দেবে ইন্ট্রোডাকশন, তারপরের স্ট্যান্ডায় দেবে কুবলা খানের যে থিম সেটা, তারপরের স্ট্যান্ডায় দেবে কুবলা খানের কবিতার যে সামারি সেটা। এরপরে কুবলা খান কবিতায় কী কী সিম্বল ইউজ করা হয়েছে সেই সিম্বলগুলো ইউজ দিয়ে তোমরা একটা স্ট্যান্ডা তৈরি করবে। এরপরে কুবলা খান কবিতায় রোমান্টিক কী কী এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলোর একটা লিস্ট দিবে, একটু হালকা একটু বর্ণনা করবে। এরপরে এইখানে যে সুপার ন্যাচারাল এলিমেন্টগুলি ব্যবহার করা হয়েছে সেটা তোমরা একটু আলোচনা করবে। যেমন প্লেজার ডোম এবং এর আশেপাশের যে চিত্রায়ন, ন্যাচারাল যে চিত্রায়ন, সেই ন্যাচারাল চিত্রায়ন করতে গিয়ে তিনি সুপার ন্যাচারাল একটা ফিলিংস ক্রিয়েট করেছেন। এবং একই সঙ্গে তিনি আরও বেশ কিছু জায়গায় সাজেশন যেন রয়েছে, অর্থাৎ সাজেস্টিভনেস রয়েছে এই সুপার ন্যাচারাল এলিমেন্টের, ডিরেক্ট নাই বাট সাজেশন যেন রয়েছে। সো এইটা তোমাদেরকে আলোচনা করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কবিতাটা, যে কবিতার ভেতরে যে একটা মানে প্লেজার ডোমের কথা বলা হচ্ছে বা ইমাজিনারি যে প্যালেস, রাজপ্রাসাদের কথা বলা হচ্ছে, সেইটা সম্পর্কে তোমাদের একটু আলোচনা করতে হবে। এবং এরপরে তোমাদেরকে ডিসিশন দিতে হবে যে হ্যাঁ এইটা কবির একেবারে কল্পনাপ্রসূত একটা প্রোডাক্ট এই কবিতাটা, এবং এখানে এটা তৈরি করতে গিয়ে তিনি খুবই মাস্টারশিপ দেখিয়েছেন, এবং তিনি এখানে তৈরি করতে গিয়ে ফ্যান্সি এবং ইমাজিনেশনের একটা দারুণ কম্বিনেশন করেছেন। তিনি এখানে সিম্বল ইউজ করেছেন, রোমান্টিক এলিমেন্ট ইউজ করেছেন, সুপার ন্যাচারাল এলিমেন্ট ইউজ করেছেন, এবং সব কিছু দিয়েই মূলত এটাকে একটা সাকসেসফুল ফ্যান্সি টাইপের একটা কবিতা হিসেবে তৈরি করেছেন। এবং সব শেষে গিয়ে কনক্লুশন দিয়ে দিতে হবে। সো আশা করি তোমরা এটা তোমরা করতে পারবে, তোমরা যদি একটু চেষ্টা করো। তবে এটা ঠিক যে চেষ্টা করতে হবে, কবিতাটা একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে এটা কিন্তু ইজি হয়ে যাবে বা তোমরা নোটটা তৈরি করতে পারবে আশা করি। তোমাদের বইতে যদি ডিরেক্ট থাকে তাহলে তো তোমরা পড়বেই, আর যে বইতে যদি ডিরেক্ট না থাকে তাহলে এটা আমি যেভাবে বললাম এইভাবে তোমরা তৈরি করবে। বা কারো বইতে থাকলে সেটাকেও তোমরা এইভাবে আরেকটু এনরিচ করতে পারো। সো এনরিচ করার চেষ্টা করবে। সো ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কি না। তো তোমরা সাইলেন্ট, তার মানে কোশ্চেন নাই। আমি আরেকবার বলছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর নেক্সট দিনে একই টাইমে আবার ক্লাস হবে। সো তোমরা, আমি লাইভ নেওয়ার চেষ্টা করব, তোমরা জয়েন করিও। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। ভালো